সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪২% বৃদ্ধির সুপারিশ করেছে জাতীয় বেতন কমিশন। কিন্তু এক লাফে বেতন এত বৃদ্ধির সুপারিশের কারণ কি? সরকার এত অর্থ সংস্থান করবে কিভাবে? বাজারেই বা এর প্রভাব কি পড়বে? এ নিয়েই আজকের সংবাদ বিশ্লেষণে যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর শাহ, আর সঙ্গে রয়েছি আমি আব্দুল্লাল হোসাইন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যোগ দেওয়ার জন্য। প্রথম যে বিষয়টা আপনার কাছে জানতে চাই, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সুপারিশ নিয়ে সিদ্ধান্তটা কি? যদি বিস্তারিত বলতেন। ধন্যবাদ আপনাকে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বের একটি জাতীয় বেতন কমিশন গঠিত হয়েছিল গত জুলাই মাসে। গত ৬-৭ মাস এই বেতন কমিশন কাজ করেছে। সেই কাজ করার প্রেক্ষিতে গতকালকে এই কমিশন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে নতুন প্রতিবেদনটি দিয়েছেন। সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রস্তাবটি করা হয়েছে, বেতন বাড়ানো হয়েছে ১০০% থেকে ১৪২%। যারা একটু নিচের দিকের কর্মকর্তা কর্মচারী তাদের বেতন তুলনামূলকভাবে বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এটা একটি নতুন, প্রায় ১১ বছর পরে এই নতুন বেতন কাঠামোর সুপারিশ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের যে গ্রেডিং পদ্ধতি রয়েছে, বিষয়টি যদি একটু ব্যাখ্যা করতেন। সরকারি কর্মকর্তাদের ২০টি গ্রেড আছে। সেখানে দেখা গেছে সবচেয়ে উপরের দিকে যারা থাকেন, প্রথম গ্রেড থেকে নবম গ্রেড পর্যন্ত আসলে হয়েছে বিসিএস কর্মকর্তা যারা হিসাবে জয়েন করেন তাদের গ্রেড। যেমন একজন সচিবের গ্রেড নাম্বার 1, ১ নম্বর গ্রেড, সেখানে তাদের বেতন ছিল ৭৮,০০০ টাকা এই মূল বেতন। সেই বেতনটি এখন ১,৬০,০০০ টাকার করার প্রস্তাব করা হয়েছে। আবার যারা নতুন বিসিএস কর্মকর্তা হিসাবে সরকারের প্রশাসনে অথবা অন্য কোনো ক্যাডার সার্ভিসগুলোতে জয়েন করেন, তাদের বেতন, তারা নবম গ্রেডের কর্মকর্তা, তাদের বেতন আগে ছিল যা, এখন তা বেড়ে প্রায় ৪৫,১০০ টাকা করা হয়েছে। এটি মূল বেতন। এর সঙ্গে বাড়ি ভাড়া, এর সঙ্গে চিকিৎসা ভাতা, এর সঙ্গে যাতায়াত যুক্ত হয়, তারপর উৎসব ভাতাও যুক্ত হয়। আর যারা একদমই কর্মচারী পর্যায়ের কর্মী, দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় তৃতীয় শ্রেণীর কর্মকর্তা কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারীও আছেন, তাদের বেতন তুলনামূলকভাবে বেড়েছে। সবচেয়ে নিচের ধাপ যেটা ২০তম ধাপ, সেই ধাপে এখন বর্তমান মূল বেতন হয়েছে ৮,২৫০ টাকা। এটি বাড়িয়ে ২০,০০০ টাকা করা হয়েছে। এইটি প্রায় ১৪২% বেড়েছে মূল বেতন। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সামরিক বাহিনী, বিচার বিভাগ, এছাড়া স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের তো স্বতন্ত্র বেতন কাঠামো। তাদের ক্ষেত্রে কি হবে? জি, সাধারণত সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে জাতীয় বেতন কমিশনের মাধ্যমে বেতন বাড়ানো হয়, এর পরপরই আসলে যাদেরকে স্বতন্ত্র বেতন কাঠামো, সামরিক এবং বিচারপতি এবং অন্যান্য কর্পোরেশনগুলোর যে কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো থেকে সেখানে কাজ শুরু হয়। আমরা আশা করতে পারি যে জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের পরপরই আসলে ওই অন্য বেতন কাঠামোতে যারা থাকেন, স্বতন্ত্র বেতন কাঠামোতে থাকেন, তাদের নতুন বেতন কাঠামো হবে। এটা রেওয়াজ, দীর্ঘদিনের রেওয়াজ হিসেবেই আছে এবং এটা ৬ থেকে ১ বছরের মধ্যে তারাও নতুন বেতন কাঠামোর মধ্যে ঢুকে যান, যারা বিচারপতি, সামরিক কর্মকর্তা অথবা সামরিক বিভাগের লোকজন এবং কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা, তাদের জন্য একটা আলাদা বেতন সুপারিশ করা হয়। এই যে এক লাফে বেতন এত বৃদ্ধি করা হয়েছে, এর কারণটা কি? গত ১০ থেকে ১১ বছর পর এই নতুন বেতন কমিশন হলো এবং নতুন বেতনের সুপারিশ করা হলো। এই সময়ের মধ্যে মূল্যস্ফীতি বেশ বেশি ছিল। বিশেষ করে গত ৩-৪ বছর ধরে মূল্যস্ফীতি প্রায় গড়ে ১০% মতো ছিল। যদিও এখন একটু কমে এসছে, ৮.৫ থেকে ৯-এর মধ্যে আছে। কিন্তু এই ১০ বছরে তো জিনিসপত্রের দাম বেড়েছে। এই দাম বৃদ্ধির কারণে মানুষের প্রকৃত আয় কমে যাচ্ছে। এর প্রভাব কিন্তু সরকারি কর্মকর্তাদের জীবনযাত্রায়ও পড়েছে। এই জন্যই মূলত ৮-১০ বছর পর পর নতুন বেতন কমিশন করা হয়, নতুন বেতন সুপারিশ করা হয়। এই তাছাড়া একটা বেতন কাঠামো তো একটা অনির্দিষ্টকালের জন্য চলতে পারে না। একটা নির্দিষ্ট সময় পর পর সে বেতন কাঠামো তো পর্যালোচনা করা হয়, বেতন বাড়ানোর সুপারিশ করা হয়, এটাই রীতি। সরকারের যে বাড়তি অর্থ সংস্থানের প্রয়োজন পড়বে, এক্ষেত্রে সরকার কি কোনো চ্যালেঞ্জে পড়তে পারে? অবশ্যই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। আমরা জানি প্রতি বছর একটা বাজেট দেয়, বাজেটের একটা বড় অংশ থাকে পরিচালন ব্যয়, আরেকটা থাকে উন্নয়ন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে কি থাকে? পরিচালন ব্যয়ের মধ্যে থাকে সরকারি কর্মকর্তাদের বেতন ভাতা,
তারপর সরকারি অফিসগুলো পরিচালনা করা, দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধ করা, এগুলো হচ্ছে সরকারের মূল পরিচালন খরচ। এর বাইরে আছে উন্নয়ন বাজেট, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার যে টাকা খরচ করে। আমরা গত এক দশকের বেশি সময় ধরে আমরা একটু অনুসরণ করে দেখেছি বাজেট, সেখানে দেখা গেছে যে উন্নয়ন বাজেটটা পুরোপুরি সরকারের ঋণ নির্ভর থাকে। আর যে সরকারের যে পরিচালন ব্যয়, বিশেষ করে বেতন ভাতা, সুদ এবং অন্যান্য যে সরকারের পরিচালন খরচ, সেগুলো সরকার আসলে রাজস্ব আদায় করতে হয়। তার মানে হলো কি, সরকার, আমি একটু আগে বলেছি যে 1,06,000 কোটি টাকা বাড়তি টাকা লাগবে এই নতুন বেতন কাঠামো। তার মানে এই টাকা যেটা আগে ছিল এখন আছে 1,31,000 কোটি টাকা। 31,000 এখন কোটি নতুন টাকা। বেতন কাঠামো যদি বাস্তবায়ন পুরোপুরি করতে চায় তাহলে 2,36,000 কোটি টাকা লাগবে সব মিলিয়ে, এবং সেটা 14 লাখ কর্মচারী এবং 9 লাখ পেনশনভোগীর জন্য। জি। এখন এই বাড়তি টাকাটা আসবে কিভাবে? এই বাড়তি টাকা আসবে রাজস্ব আদায়ের মাধ্যমে, কিন্তু আমরা দেখছি যে রাজস্ব আদায়ে প্রতি বছরই বড় ধরনের ঘাটতি থাকে। এবার ব্যতিক্রম নাই, এবার যেন একটু বেশি ঘাটতি হচ্ছে। আমরা সর্বশেষ হিসাব করে জাতীয় রাজস্ব বোর্ডের সর্বশেষ হিসাবে দেখেছি যে এটা 6 মাসে প্রায় 46,000 কোটি টাকা ঘাটতি আছে। আর জাতীয় রাজস্ব বোর্ডকে প্রায় 5 লাখ কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে। কিন্তু আমরা রাজস্ব বোর্ডের কাছে যদি আগামী বছর যদি 1,06,000 কোটি টাকা বাড়তি আদায়ের লক্ষ্য দেওয়া হয়, সেটি রাজস্ব বোর্ডের জন্য অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। কারণ রাজস্ব আদায় এত 20-25% গ্রোথ হয় না, কখনোই হয় না, 10-12% গ্রোথের মধ্যে আটকে থাকে। এখন সেই হিসাবে তাহলে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করার জন্য যে 1,06,000 কোটি টাকার দরকার হবে, সেটা কিন্তু একটা বড় ধরনের চ্যালেঞ্জ। এখন সরকার সেই চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করে, কোথায় কমায় অথবা কিভাবে রাজস্ব আদায় বাড়ায়, সেটাই আসলে সরকারের এখন বড় ক্যারিসেমা দেখানোর বিষয়। জাতীয় বেতন কমিশনের এই সুপারিশ যদি কার্যকর হয়, সরকারি চাকরিজীবীদের যদি বেতন বাড়ে এবং বেসরকারি চাকরিজীবীদের বেতন যদি না বাড়ে, এর প্রভাব আসলে বাজারে কি পড়তে পারে? আপনি ঠিকই ধরেছেন, এটা একটু বড় ধরনের প্রভাব পড়তে পারে। সাধারণত আমরা অতীতের অভিজ্ঞতা থেকে দেখেছি, সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হলে সেটা বাজারে এক ধরনের প্রভাব পড়ে, জিনিসপত্রের দাম বেড়ে যায়, মূল্যস্ফীতি বেড়ে যায়। এমনিতেই এখন উচ্চ মূল্যস্ফীতি 8.5 থেকে 9%। এখন যদি নতুন বেতন কাঠামো ঘোষণা করার যে সুপারিশ করা হয়েছে, এটি নিশ্চয়ই সব জায়গায় খবর হয়ে গেছে, সব ব্যবসায়ী শ্রেণীর কাছে খবর হয়ে গেছে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন এক ধরনের প্রত্যাশাজনিত মূল্যস্ফীতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে জিনিসপত্রের দাম আরেক দফা বৃদ্ধির একটা শঙ্কা থেকে যায়। কিন্তু এখানে দেখেন, একটা বাজার থেকে কিন্তু একজন সরকারি কর্মকর্তা যিনি বাড়তি বেতন পাবেন, উনিও কিনবেন। একই বাজার থেকে কিন্তু আবার একজন বেসরকারি কর্মকর্তা অথবা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন কিংবা দিনমজুর যারা দিন আনে দিন খায়, তারাও কিনবেন। কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু সবার জন্য একই থাকবে, বাড়তি দামটাই দিতে হবে। সেই ক্ষেত্রে যারা বেসরকারি পর্যায়ে কাজ করেন অথবা দিনমজুর অথবা দিন আনে দিন খায়, এমন শ্রমিকদের জন্য একটা বাড়তি চাপ হয়ে যাবে। এখন দেখেন, এটা একটা বড় অভিজ্ঞতা যদি আমরা বলি, শ্রীলঙ্কায় গণ-অভ্যুত্থান যখন হয়েছিল, তখন গণ-অভ্যুত্থানের সময় দেখা গেছে যে নতুন যে সরকার আসলো, সেই সরকারি এখনকার বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের মতো একটা সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়েছিল। কিন্তু তারা পাশাপাশি বেসরকারি খাতেও বেতন বাড়ানোর জন্য চাপ প্রয়োগ করেছিল এবং বেসরকারি পর্যায়ে বেতন বেড়েছিল। তারা কিন্তু সরকারি বেসরকারি দুই পর্যায়ের চাকরিজীবীদের জন্য বেতন বাড়ানোর উদ্যোগ নিয়েছিল এবং সফল হয়েছে। এবং দেখেন, শ্রীলঙ্কায় কিন্তু মূল্যস্ফীতি অনেক বেড়ে গিয়েছিল, 30-40%। কিন্তু বেতন বৃদ্ধির কারণে কিন্তু শ্রীলঙ্কায় ওই মূল্যস্ফীতির আঁচটা কিন্তু সেভাবে টের পায় না শ্রীলঙ্কার মানুষ। এখন কিন্তু শ্রীলঙ্কার মূল্যস্ফীতি প্রায় নিয়ন্ত্রণে, মানে বেশ ভালোই নিয়ন্ত্রণে চলে আসছে। কিন্তু আমাদের দেশে যদি মূল্যস্ফীতি 10-এর উপরে উঠে অথবা 10, 12, 13, 14, 15 উঠে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু একটা বিরাট শ্রেণী বেসরকারি পর্যায়ে কাজ করেন, তারা কিন্তু বড় ধরনের একটা চাপে পড়বেন। আমাদের প্রায় শ্রমবাজারে 5 কোটির বেশি লোক কাজ করে, সেখানে মাত্র 14 লাখ অথবা সঙ্গে আরও 9 লাখ পেনশনভোগী, তার মানে প্রায় 23-24 লাখ লোক সরকারি টাকা পান, মানে বেতন অথবা পেনশনের মাধ্যমে টাকা পান। আর বাকিরা কিন্তু সেই 5 কোটির মতো মানুষ কিন্তু
নিজেদের আর্ন করতে হয়, উপার্জন করতে হয়। সেখানে যদি তাদের আয় না বাড়ে, বেতন না বাড়ে, তাহলে কিন্তু বাজারে এক ধরনের বৈষম্য এবং এক ধরনের চাপ সৃষ্টি হবে। তাদের প্রকৃত আয়টা কমে যাবে। এটা সরকার কিভাবে মোকাবেলা করে, এটা একটা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এবং নতুন বেতন কাঠামো সরকার কিভাবে রাজস্ব আদায় পরিস্থিতিতে বাড়িয়ে কিভাবে এই বেতন কাঠামো বাস্তবায়ন করতে পারে, সেটা এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এবং নতুন সরকারের কাছে এটা আরও বেশি বড় চ্যালেঞ্জ, কারণ নতুন সরকার এসে নতুন এক ধরনের পলিসি ঠিক করবে রাজস্ব আদায়। এবং তাদের কাছে একটা যখন সুপারিশ থাকবে যে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়াতে হবে, তারা তখন কিভাবে নতুন সরকার এই রাজস্ব আদায়ের কৌশলটা নেই, সেটাও এখন একটা বড় দেখার বিষয় হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে বিশ্লেষণে যোগ দেওয়ার জন্য। দর্শক, রাজনীতি, অর্থনীতি, অপরাধ সহ নানা বিষয়ের সংবাদ বিশ্লেষণ নিয়ে প্রতিদিনই আমরা আপনাদের সামনে হাজির হব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।